নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড! এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একেবারে কাঁটার পথ। হ্যাঁ, আন্তর্জাতিক মহল তো তাই মনে করছে। ইরানের সঙ্গে ব্যর্থ হলো জেডি ভান্স, ভাইস প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ। আর এই ব্যর্থতার পর আমেরিকার সামনে আর কি কি খোলা আছে? আমেরিকাই বিপদে, যথেষ্ট বিপদে। এখানে বলা হচ্ছে যে তেহরানের অনড় মনোভাব, পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে, পারমাণবিক কর্মসূচি নিয়ে, এবং বিশ্ব অর্থনীতির যে ধমনী অর্থাৎ হরমুজ প্রণালী, এই অচলাবস্থা সব মিলিয়ে হোয়াইট হাউস এখন প্রবল চাপে। কেন বলা হচ্ছে প্রবল চাপে? কারণ যুদ্ধের পথ প্রশস্ত হবে নাকি পর্দার আড়ালে চলবে কূটনীতির দর কষাকষি, দড়ি টানাটানি? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। যতই ট্রাম্প হুঙ্কার দিন না কেন যে হরমুজ প্রণালী আমরাই খুলব, ট্রাম্প খুলবেন, আমেরিকা খুলবে, তাহলে তো সামরিক সংঘাত অপরিহার্য। আর এই সামরিক সংঘাত যদি অপরিহার্য হয়, ইরান তো ইতিমধ্যেই সামরিক সংঘাতে যে নতজানু হচ্ছে না তা বুঝিয়েই দিয়েছে। তার জন্যই তো কূটনৈতিকভাবে কোনো রকমে পাকিস্তানকে খাড়া করে একটা শর্টকাট রুট বের করার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, বেরিয়ে আসার প্রচেষ্টা করেছিলেন। কিন্তু সেটাতে ইরান হলো না। ইরান একেবারে নাকচ করে দিল। কারণ নাকি নেতানিয়াহুর ফোন এসেছিল সেই সময় জেডি ভান্সের কাছে, এবং সেই নেতানিয়াহুর ফোনটাই কাল হলো এই আলোচনায়। তাহলে মার্কিন হামলা যদি আবার হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, সামরিক পরিকাঠামো যদি ক্ষতিগ্রস্ত হয় ইরানের, তাহলে তেহরানও তো ছেড়ে কথা বলবে না। ইতিমধ্যেই তো নতি স্বীকার করেনি। তাই বিশেষজ্ঞরা বলছেন, সতর্ক করছেন। তারা কি বলছেন? যে শুধুমাত্র পেশি শক্তির আস্ফালন দিয়ে ইরানকে নতজানু করা যাবে না। মিডল ইস্ট ইনস্টিটিউটদের মতে একে কৌশলহীন সামরিক কেন্দ্রের পদ্ধতি বলে বর্ণনা করা হয়েছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা বলছেন অবরোধের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণ করানো কঠিন, উল্টে মার্কিন বাহিনী আরও বড় ক্ষতির মুখে পড়তে পারে। তার মানে এক হলো সামরিক যে আঘাত, সামরিক সংঘাত, সেই সামরিক সংঘাত অনিবার্য কিনা। সেই সামরিক সংঘাত যদি অনিবার্য হয়, যদি ট্রাম্প মনে করেন আবার হামলা চালাবে ইরানের ওপরে, তাহলে এই নেতিবাচক পয়েন্টগুলো রয়েছে আমেরিকার, যেখানে ইসরায়েল বিশেষজ্ঞরা বলছেন যে ইরানকে আত্মসমর্পণ করানো কঠিন, উল্টে এর ফলে মার্কিন বাহিনী আরও ঝুঁকির মুখে পড়বে। অর্থাৎ হরমুজ প্রণালী খুলতে যান, তাহলে আরও ঝুঁকির মুখে পড়তে হতে পারে। এমনিতেই আজকে $102 উঠে গেল, যেহেতু হরমুজ প্রণালী নিয়ে বা এই ইরান আমেরিকা নিয়ে একেবারেই আলোচনা সদর্থক হয়নি। হরমুজ প্রণালী নিয়ে আবার গরমাগরম চলছে। ইরান বলছে হরমুজ প্রণালী আমরা ব্যবহার করতে দেব না, ট্রাম্প বলছেন হরমুজ প্রণালী দখল করবেন। আর এই নিয়েই অপরিশোধিত তেলের দাম $102 পৌঁছে গেল। যখন ডোনাল্ড ট্রাম্পের এই আলোচনার পথ প্রশস্ত হচ্ছিল, সেই সময় অনেকটা কমে গেছিল, আবার $102 হলো। অর্থাৎ বিশ্বের মোট জ্বালানি তেলের যে 1/5, 5 ভাগের 1 ভাগ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ট্রাম্প এখানে নৌ অবরোধের কথা ভাবছেন। অবরোধের কথা ভাবলেও বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, তা আত্মঘাতী হতে পারে। যদি ট্রাম্প মনে করেন যে অবরোধ করবেন হরমুজ প্রণালী, ইরানকেও যেতে দেবেন না, ইরানের জাহাজও যেতে দেবেন না, অন্য কোনো দেশের জাহাজ, হয়তো বন্ধু দেশ কয়েকটার জাহাজ যেতে দিতে পারেন, ইরানের লস হবে না। তারা বলছেন যে আত্মঘাতী হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আমেরিকার জন্য। কেন? এতে বিশ্বের বাজারে তেলের দাম হু করে বাড়বে। হরমুজ প্রণালী খুব গুরুত্বপূর্ণ ধমনী বলা হচ্ছে, সেইটা যদি অবরোধ করে আমেরিকা, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু করে বাড়বে, যার আঁচ পড়বে আমেরিকার ওপরেও। মেরিল্যান্ড ইউনিভার্সিটির এক অধ্যাপক বলছেন, এই অবরোধের হুমকি আমেরিকার যে টোটাল যে সম্পত্তি, সেই সম্পত্তি বা বৈশ্বিক যে বিশ্বাসযোগ্যতা, সেটাতেই তলানিতে ঠেকবে। আমেরিকার পক্ষে কাঁটা, শুধু কাঁটা এখন সামনে। কূটনীতির চড়াই উতরাই কি আছে? আলোচনা ব্যর্থ হয়েছে, কিন্তু কূটনীতি এখনো থেমে যায়নি। কূটনীতির পথ একেবারে বন্ধ হয়নি। এই যে জেডি ভান্স যে হুমকি দিয়েছিলেন যে টেক ইট
অর লিভ ইট এই নীতি তেহরান মেনে নেয়নি। টেক ইট অর লিভ ইট এই নীতি তেহরান মেনে নেয়নি। ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন মনে করিয়ে দিয়েছেন যে 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে আসায় দু দেশের মধ্যে আস্থার যে সংকট তৈরি হয়েছে তা মেটানো সহজ নয়। যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে তাদের স্বাধিকার বলছে আমেরিকা, সেখানে সম্পূর্ণ নিরস্ত্রীকরণে অনড় আমেরিকা। কিন্তু আমেরিকার এই অনড় মনোভাবে ইরানের যে কিছু যায় আসে না তা ইরান পরিষ্কার করিয়ে দিয়েছে, কারণ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকেই সরে এসেছে। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি ভঙ্গ করে দিয়েছে ইরান। সুতরাং ইউরেনিয়ামের ভান্ডার বাড়বে এবং পরমাণু অস্ত্র তৈরি করবে না এরকম গ্যারান্টি ইরানকে আর কোনোদিন দিতে পারবে না আমেরিকা। আর আমেরিকার অবস্থা কি? আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি ট্রাম্পের সিদ্ধান্তের ওপরে বড়সড় প্রভাব ফেলেছে এরকমটাই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তেলের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি, তেলের এই দামের ফলে মুদ্রাস্ফীতি, ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে, এরকমটাই বিশ্লেষণ করা হচ্ছে আমেরিকার মধ্যে থেকেই বিশ্লেষণ যে ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। একটা সমীক্ষায় দেখা গেছে আমেরিকায় যে 80%-এরও বেশি আমেরিকান হরমুজ প্রণালী খুলে দেওয়ার পক্ষে, কিন্তু সরকারের পদক্ষেপে তারা আশ্বস্ত নন। 80%, একটা সমীক্ষায় দেখা গেছে 80%-এরও বেশি আমেরিকান হরমুজ প্রণালী বন্ধ করার পক্ষে নন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার পক্ষে। আর এখানেও আমেরিকাতে বসেও আমেরিকান রাজনীতিকরা তারা বলছেন যুদ্ধের 40 দিন পরেও আমেরিকা বা তার মিত্ররা কতটা সুরক্ষিত, এই প্রশ্ন তো উঠবেই। কারণ মিত্র দেশগুলোতে সেনাঘাঁটি, সেই মিত্র দেশগুলো তো সুরক্ষিত নয় ইরানের হাতে। সুতরাং যুদ্ধ করলে পরে আবার ইরান তার মিত্র দেশগুলোতে হামলা চালাবে, অর্থাৎ ট্রাম্পের মিত্র দেশগুলোতে, সেই তাদের সুরক্ষা আরও ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে যাবে, বিপদ আরও ভয়ঙ্কর হবে। এই হচ্ছে বারবার বলা হচ্ছে যে পথের কাঁটা বিছানো পথ এখন ট্রাম্পের কাছে। তাহলে কি হবে? একদিকে যদি কূটনীতির অকাল মৃত্যু হয়, অন্যদিকে সামরিক অভিযানের যদি অনিশ্চয়তা হয়, সব মিলিয়ে ট্রাম্পের হাতে বিকল্প এখন খুব কম। বলা হচ্ছে ট্রাম্পের হাতে বিকল্প এখন খুব কম। আগামী কয়েক সপ্তাহ শুধু মার্কিন ইরান সম্পর্ক নয়, বরং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার জন্য অত্যন্ত সংকটজনক হতে চলেছে। যত দ্রুত সম্ভব, আর আক্রমণে না গিয়ে যত দ্রুত সম্ভব কূটনীতির দরজা যদি খোলা যায়, সেই চেষ্টাই বরং করা সম্ভব, সেই চেষ্টাই করা উচিত। না হলে ইসরায়েলের ফাঁদে পা দিয়ে গোটা বিশ্বেই অর্থনীতির সংকট, অর্থনীতির অস্বস্তি, অর্থনীতির একেবারে ঝড় ঝাপটা এইসব বজায় থাকবে।